আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইংলিশ মজার আজকের এই প্রথম দিনের এই এপিসোডে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকের এই আয়োজনটি তোমাদের জন্য যদি তুমি এইচএসসি বা আলিম পরীক্ষার্থী 2024 হয়ে থাকো। ইয়েস, এই ক্লাসটি অন্য কারো করার দরকার নেই, শুধুমাত্র তোমার জন্য যদি তুমি 2024 সালের এইচএসসি বা আলিম পরীক্ষার্থী হয়ে থাকো এবং ইংরেজি নিয়ে তুমি যদি সংশয়ের মধ্যে থাকো, তাহলে এই ক্লাসটি তোমার জন্য। একেবারে শেষ সময়ে আমি হাতে গোনা হয়তোবা 10টি ক্লাস নেব। এই 10টি ক্লাসে তোমাদেরকে আমি যা দেব তা যদি হজম করতে পারো, তুমি অবাক হয়ে যাবে। বিগত এই 1.5-2 বছরে গ্যাপ পূরণ হবে ইনশাআল্লাহ। প্রথমত এটাও বলে রাখি যে এই ক্লাসটি মূলত অনেক বেশি মেধাবী বা অনেক বেশি ব্রিলিয়ান্ট যারা, তাদের জন্য নয়, বরং যারা একটু দুর্বল মানের, বিভিন্ন কারণেই বছরে 1.5-2 বছরই বলা যায় পড়াশোনা হয়নি, পরীক্ষা ঠিক এই আগ মুহূর্তে হতাশায় রয়েছে, ভাবছো যে যদি কোনো এমন শর্টকাট ওয়ে বা সাজেশান থাকতো যেটা পড়লেই আমার একটা ভালো রেজাল্ট হতো, ভালো, দ্যাট মিন্স 60-70% মার্কস ক্যারি করতে পারতাম, তাহলে বলবো যে এই ক্লাসটি তোমার জন্য। তবে অবশ্যই তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। এটাও বলে রাখি, যদি শুরু করে মাঝপথে থেমে যাও বা কোনো কারণে তুমি হেরে যাও, তাহলে কিন্তু নিশ্চিত তোমার আসন্ন এইচএসসি বা আলিম পরীক্ষায় ব্যর্থতা নেমে আসবে। যেহেতু এটি প্রথম ক্লাস, তাই আমি ইন্ট্রোতে একটু বেশি কথা বলে নিচ্ছি, তাহলে তোমরা এই এপিসোডের যে বিষয়টা, এই এপিসোডটা কোথায় কিভাবে পাবে, পূর্ণাঙ্গ মজাটা যদি নিতে চাও এই এপিসোডে, তাহলে কিছু কথা অবশ্যই তোমাকে শুনতে হবে। খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে। ক্লাস করা পরিবেশ না থাকলে ক্লাসগুলো করতে হবে না। ক্লাস করা পরিবেশ হলেই কানে ইয়ারফোন লাগিয়ে রুমটাকে একেবারেই দরজাটা লক করে খাতা কলম নিয়ে বসে যাও। আমি যে ডিরেকশানগুলো দিচ্ছি সেগুলো ফলো করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, আমি শুধু পড়াবো না, সাথে পরীক্ষা নেব। আমি নিয়মিত তোমাদের কেয়ারে থাকব এবং এই যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো একটা প্লেলিস্টে সাজানো থাকবে। এই যে আজ থেকে যে ক্লাসগুলো শুরু হলো, পরীক্ষার আগ পর্যন্তই তোমার জন্য এগুলো এক মহামূল্যবান জিনিস হবে। শুধু তাই না, এখন থেকে প্রিপারেশান তো হবেই এই এপিসোডগুলোর মধ্য দিয়ে। ইভেন পরীক্ষার দিনেও যখন তুমি পরীক্ষা দিতে যাবে, তার আগ মুহূর্তেও এই ভিডিও ক্লাসটা তুমি অবশ্যই ভালো করে যাবে, তাহলে ওই টপিক সংক্রান্ত বিষয় এবং সাজেশনটা তোমার একেবারে নখদর্পণে থাকবে। ঠিক আছে? আজকে এটি প্রথম দিন, আমাদের 10 দিনের চ্যালেঞ্জ। এটি হচ্ছে ডে 1, চ্যালেঞ্জ ডে 1। যারা যারা এই ক্লাসগুলো করবে, অবশ্যই প্রতিজন বাধ্যতামূলক, আমি আবার রিপিট করছি, যারা এই ক্লাসটি করবে প্রতিজনের জন্য বাধ্যতামূলক কমেন্টে একটা কথা লেখা, সেটি হচ্ছে ডে 1 কমপ্লিটেড, মানে ডে 1 তোমার শেষ। যদি ডে 2 এর ক্লাস করতে পারো, ডে 2 কমপ্লিটেড। যারা এটা লিখবে না, তাদের প্রতি মন থেকে আমি খুব বেশি অখুশি হব। আর একজন শিক্ষক অখুশি হলে বোধ করি যে শিক্ষার্থীর জন্য একটু অকল্যাণ হয়ই বটে। তো যার কারণে বলবো যে ক্লাসটি তোমার কমপ্লিট হয়ে গেল, তুমি অবশ্যই কমেন্টে লিখবে চ্যালেঞ্জ ডে 1 কমপ্লিটেড। 10তম দিনে আসার পর তুমি নিজে ফিল করবে যে তোমার প্রথম দিনের অনুভূতি এই এপিসোড শুরু করার আগে আর 10তম দিনে তোমার হাস্যোজ্জ্বল মনের অনুভূতি কতটা ফারাক। ইনশাআল্লাহ এই সুন্দর আমেজ দিয়েই আজকের আমরা আয়োজনটা শুরু করতে চাই। আজকে আমরা চ্যালেঞ্জ ডে 1-এ কথা বলবো বোর্ড কোয়েশ্চেন সলভ বিষয়ক। প্রতিটা দিনই বোর্ড কোয়েশ্চেন সলভ থাকবে। আজকে কথা বলবো প্রেপোজিশনস নিয়ে। 2023 সালের সমস্ত প্রেপোজিশনসগুলো নিয়ে কথা বলবো। এরপরে প্রেপোজিশনসের সাজেশন দিয়ে দেবো, পরীক্ষার জন্য কোনগুলো পড়বে সেগুলো বলে দেব। আর এর সঙ্গে ফার্স্ট পেপারের 10টা সিন প্যাসেজ নিয়ে কথা বলবো, ফাইনাল সাজেশন। ঠিক আছে? আর প্রতিটা দিনেরই আমাদের এই হচ্ছে কোটেশন, প্রশ্ন সমাধানেই প্রশ্ন কমন। বিশেষ এই ক্লাসগুলো করলে আসন্ন পরীক্ষায় ইনশাআল্লাহ কোনো প্রশ্নই থাকবে না আনকমন। তাহলে চলো শুরু করি। ওকে, সো প্রথমত আমরা যেটা দিয়ে শুরু করব সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2023 দিয়ে। খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে। যারা আগের প্র্যাকটিস করতে চাও একটু পজ দিয়ে থামাবে এবং তারপরে আনসারগুলো একটু নোট করবে। ঠিক আছে? তারপরে আমার সঙ্গে আনসারগুলো একটু মিলিয়ে নেবে। আমরা এক এক করে ঢাকা বোর্ড, তারপরে চিটাগং, এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং তারপরে আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দেবো চূড়ান্ত, যে কীভাবে তোমরা পড়বে। ওকে, প্রেপোজিশন। সো পরীক্ষায় যখন একটা প্রেপোজিশন আসবে, তোমার কাজ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে একবার একটু পড়ে নেওয়া। তো একবার একটু পড়ে নিলে কি হবে, তুমি বাংলাটা একটু ভালো বুঝবে।
এখন বাংলা না বুঝতে পারার কারণেই যেহেতু তোমরা অনেকেই অনেক কিছু ধরতে পারো না, বাংলার একটা চমৎকার সলিউশন আমি তোমাদের দেখাবো ইনশাল্লাহ। একটু সাথে থাকো শেষ পর্যন্ত, যে বাংলা সমাধান কোথায় পাবে। তো আমরা এবার শুরু করছি। আ গুড বয় ইজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক। অ্যাকাস্টমের পরে কিন্তু টু বসে, আমি জাস্ট টু বসালাম। কেন বসালাম? কারণ এটা হচ্ছে ধরাবাঁধা অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রেপোজিশন, যে অ্যাকাস্টম টু মানে কোনো একটি কিছুতে অভ্যস্ত অর্থে সর্বদাই সারা জীবন বসে। এটা মুখস্থ করতে হবে। এটা ব্রিলিয়ান্ট একটি স্টুডেন্ট, সেও ব্রিলিয়ান্ট হয়েছে এটা মুখস্থ করে। তুমি দুর্বল মানে শিক্ষার্থী, তুমিও জাস্ট মুখস্থ করো। কিভাবে করবে? বারবার পড়বে, অ্যাকাস্টম টু অ্যাকাস্টম টু। তাহলে এরকম ওয়ার্ডের সংখ্যা কি একটা? না। আমি আমার ক্লাস শেষে লম্বা একটা লিস্ট দিয়ে দেবো। লম্বা মানে অনেক লম্বা নয়, ভয় পাওয়ার দরকার নেই। ওই লিস্টটাই তুমি পরীক্ষার আগ পর্যন্ত বারবার পড়বে, ঠিক আছে? ওকে, সো আ বয় ইজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক। একজন ভালো ছেলে মানে কি বলে, যে ভালো ছেলে পরিশ্রমে অভ্যস্ত। হি ইজ নট অ্যাডিক্টেড টু ব্যাড থিং। সে কোনো খারাপ কাজে আসক্ত নয়। অ্যাডিক্টেডের পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন টু বসে, অর্থাৎ তুমি চাইলেও এটার পরে অন্য কিছু বসাতে পারবে না। কিছু শব্দের সঙ্গে কিছু শব্দের একটা যে সম্পর্ক, প্রেপোজিশনেই বসবে, ওইটা ছাড়া অন্য কোনোটাই নয়। দিস ইজ কল্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। প্রিপোজিশন দুইভাবে বসে, সেটা আমি পরে বলছি। এরপরে আসো, হি ইজ নট অ্যাভার্স টু হার্ড ওয়ার্ক। অ্যাভার্স টু হার্ড ওয়ার্ক, সে কোনো পরিশ্রমের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখায় না। অ্যাভার্স টু, সারা জীবন সব সময় অ্যাভার্স টু, বিরূপ কোনো কিছু। হি ইজ নট অ্যাভার্স টু। ওকে, অ্যাজেক্টিভ হচ্ছে অ্যাভার্স, তারপরে টু। অ্যানি হার্ড ওয়ার্ক, কোনো কঠিন পরিশ্রমের ক্ষেত্রেই তার কোনো বিরূপ মনোভাব নেই। হি ক্লিংস হিজ ডিটারমিনেশন। ক্লিংস টু। একটা মজার কথা হচ্ছে, ঢাকা বোর্ডের মতো একটা বোর্ড, যেটা কিনা অনেকের লক্ষ্য করার মতো একটা বোর্ড, যে দেখি সেখানে কি দিল। 2023 সালে কিন্তু বেশ সহজ কোয়েশ্চেনই হয়েছে, তবে তাদের জন্য সহজ হয়েছে যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস একটু ভালো করে পড়েছিল। এবং সেটা কোথায় থেকে? বিগত বছর থেকে। কারণ এই টাইপের শব্দগুলো কিন্তু বিগত বছরে বারবার এসেছে। আমি সেগুলো একটা লম্বা লিস্ট একটু পরে শেয়ার করব। সো হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন, সে তার সংকল্পকে একবারে আঁকড়ে ধরে। ক্লিং টু মানে আঁকড়ে ধরা বা লেগে থাকা। সিন্স হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক, যেহেতু সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। কে বলতো? ওই যে ভালো বালকটা যেহেতু কঠোর পরিশ্রমে অভ্যস্ত, ইউজডের পরে টু বসে, ইউজ টু হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমে অভ্যস্ত। ওকে, হি ইজ নট ডাউটফুল। ডাউটফুল আমরা কি দেবো বলো তো? ডাউটফুল অ্যাবাউট, কোনো কিছু সম্বন্ধে সন্দেহ করা। ডাউটফুল অ্যাবাউট হিজ সাকসেস। যেহেতু সে প্রচুর পরিমাণে পরিশ্রম করে, তাই তার সফলতা নিয়ে সে মোটেই সন্দেহ করে না। কারণ বেশি পরিশ্রম করলে সফল হবে, এটাই তো স্বাভাবিক। সন্দেহ করা কি আছে, তাই না? হি ইজ ভেরি মাচ কনশাস, সে খুব বেশি সচেতন। অফ হিজ ডিউটিস, তার ডিউটি সম্বন্ধে। কনশাসের পরে অফ বসে, কনশাস অফ। হ্যাঁ, এভাবে বারবার পড়বে। হি ইজ নট বোস্টফুল, এইচ নাম্বার দেব, বোস্ট অফ। হ্যাঁ, বোস্টফুল অফ মানে অহংকারী। সে তার ট্যালেন্ট নিয়ে, তার প্রতিভা নিয়ে মোটেই অহংকারী নয়। হি বিহেভস, সে আচরণ করে। ওয়েল, অনেক ভালো। অল, সবার সাথে। এই সাথে অর্থে উইথ। এই একটা জায়গায় আমি দেখলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ব্যতীত এসেছে অর্থ অনুযায়ী, সবার সাথে, সাথে অর্থে উইথ। হি অ্যাটেন্ডস টু হিজ স্টাডিজ, আর এভাবে করে সে তার পড়াশোনা চালিয়ে যায়। অ্যাটেন্ডসে পরে টু বসে। তো এখন বিষয়টা হলো যে এইভাবে যখন তুমি পড়লে, এই পড়ার পরে তোমার কাজ হচ্ছে অ্যাকাস্টম টু, এরপরে হচ্ছে অ্যাডিক্টেড টু, এরপরে হচ্ছে অ্যাভার্স টু, রাইট? এইভাবে করে একটু নোট করা, এর মাঝখানে প্লাস, এর মাঝখানে প্লাস। এইভাবে যতগুলো বোর্ডে এই প্রেপোজিশনগুলো এসেছে সবগুলোর পরে প্লাস দিয়ে এটার বাংলা অর্থ। একবার ভাবো তো যে এইভাবে এখন পর্যন্ত যত প্রেপোজিশন এসেছে, শুধু 2023 নয়, সবগুলো বোর্ডের যদি একসাথে এভাবে দেওয়া থাকে এবং তার পাশে বাংলা থাকে, এবং যদি শিরোনামে এইভাবে সুন্দর করে 2023 লেখা থাকে, এরপরে রাজশাহী বোর্ড 2023, চট্টগ্রাম 23, এরপরে আবার ঢাকা বোর্ড 22, রাজশাহী বোর্ড 22, সবগুলো বোর্ড যদি থাকে বাংলা অর্থ সহকারে, তাহলে পড়তে কত মজা লাগবে না?
অবশ্যই লাগবে। এই নোটটাও তোমাকে করতে হবে না, আমি তোমাদেরকে শেয়ার করব কোথায় থেকে পড়বে, সেই সাজেশনটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, ব্যাস, প্রথম আমাদের বোর্ড কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল। তোমরা বোর্ড কোয়েশ্চেনটা ঠিক এভাবেই সলভ করবে এবং পরীক্ষা যখন আসবে এইভাবে বুঝে বুঝে একটু পড়বে। এইভাবে যখন তুমি মোটামুটি আনসার করে ফেললে একবার রিভিউ করো, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নাও যে আ গুড বয় ইজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক, হি ইজ নট অ্যাডিক্টেড টু অ্যানি ব্যাড থিং। মনে মনে বাংলাটা একটু ভেবে নাও, দেখবে যে তোমার আত্মবিশ্বাস এসেছে এবং তুমি যেটা লিখেছো সেটা হয়েছে কিনা, এবং যদি ভুলও যায় তুমি কিন্তু কারেকশানে একটা সুযোগ পাবে। ব্যাস। এবং একটা মজার কথা বলি যে তুলনামূলক কম মেধাবী অথবা অত বেশি ব্রিলিয়ান্ট নয়, মোটামুটি মাঝারি মানের শিক্ষার্থীরাও কিন্তু ইংরেজিতে জিপিএ 5 প্লাস পায়। এটা আমার দেখা, এমন নজির রয়েছে অনেক। এর পেছনে একটাই কারণ হচ্ছে তারা বিগত বছরের প্রশ্নগুলো এবং পরীক্ষার আগে টেস্ট পেপার অথবা এই টাইপের ক্লাসগুলো যেটা আমি তোমাদের নিচ্ছি, এই ক্লাসগুলোকে তারা এত বেশি ফলো করে এবং প্র্যাকটিস এত বেশি করে যে নিজের অজান্তেই পরীক্ষায় যদি কোথায় অ্যাকাস্টম আসে তারপরে সে টু বসাতে পারে। তা সে হয়তো বাংলাও বোঝে না, কিন্তু অ্যাকাস্টমে পরে যে টু বসে সে বসাতে পারে, অ্যাডিক্টে পরে যে টু বসে সেটা বসাতে পারে। ব্যাস, এই হচ্ছে ঢাকা বোর্ড 2023 গেল। এরপরে আমরা চলে আসব চিটাগং বোর্ড 2023-এ। ওকে, সো চিটাগং বোর্ড 2023 শুরু করছি আমরা। তো চট্টগ্রাম বোর্ডের যেহেতু কোয়েশ্চেন শুরু হচ্ছে, যখন চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্টগুলো থাকবে তারাও একটু হাত উঠাবে, আর অবশ্যই ঢাকা বোর্ড হয়ে গেছে, ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা একটু হাত উঠাবে অথবা কমেন্টে একটু সাড়া দেবে যে স্যার আমি আছি। ওকে, সো দেখে নেওয়া যাক চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন কেমন হতে পারে। প্রসঙ্গত বলি, প্রতিটা বোর্ডের শিক্ষার্থীর জন্য ইম্পর্ট্যান্ট। তার ভিতরেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তালিকায় আমি বলবো ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডে কোনো প্রশ্ন সলভ করতে কখনোই তোমরা ভুল করবে না, যে বোর্ডেরই তোমরা পরীক্ষার্থী হয়ে থাকো না কেন। তাহলে ঢাকা বোর্ডের শিক্ষার্থী বলতে পারে স্যার আমরা কি ফলো করব? ব্যাপারটা খুবই ফানি। সকল শিক্ষার্থী ফলো করবে ঢাকা বোর্ডের প্রশ্ন। তুমি কি শিক্ষার্থী না? অবশ্যই, তাহলে তুমি নিজেও ঢাকা বোর্ডের কোয়েশ্চেন সলভ করবে। এনিওয়ে, আচ্ছা, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রেপোজিশনস। দেখা যাক এইখানে প্রেপোজিশনস কেমন এসেছিল। করাপশন, দুর্নীতি ইজ আ কার্স, এটা হচ্ছে একটা অভিশাপ। ফর আ নেশন, একটা জাতির জন্য, ফর মানে জন্য। আমার বিশ্বাস অনেকেই পজ দিয়ে এটা ট্রাই করেছো, তাই না? আচ্ছা, ফর বসেছে। ইট ইজ আ গ্রেট হিন্ডারেন্স, এটা একটা বিশাল বাধা। হিন্ডারেন্স মানে হচ্ছে বাধা। হিন্ডারেন্স টু দ্য ডেভেলপমেন্ট, হিন্ডারেন্সে পরে টু বসে, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমার বাবা, তার বাবা, অর্থাৎ আমার দাদাও এটা যদি পেরেছে, আমার বাবাও যদি পেরেছে, তারা এটা মুখস্থ করেছে, তুমিও পারবে যদি তুমি এটা মুখস্থ করো। সো ইট ইজ আ গ্রেট হিন্ডারেন্স, এটা একটা বিশাল বাধা টু দ্য ডেভেলপমেন্ট, উন্নয়নের ক্ষেত্রে। ইফ করাপশান, এখানে একটা মজার টুইস্ট বলি তোমাদেরকে। এই জায়গাটায় কোনো প্রেপোজিশন দিয়ে আসলে অর্থ হবে না, বা ইফটাকে প্রেপোজিশনও বলা যাবে না। আসলে ইফ দিলে বাক্যটা অর্থ কমপ্লিট হবে। সেক্ষেত্রে ইফ করাপশান মানে যদি করাপশান হয়, ইফ মানে যদি, দিতে হবে, ফাঁকা রাখা যাবে না। পরীক্ষা এমন ঘটনা ঘটে না, যদি ঘটে তো লিখে আসবে। আমার ধারণা প্রেপোজিশনই থাকে, দু একটা জায়গায় ঘটনা ব্যতিক্রম হতে পারে। চট্টগ্রাম বোর্ড 2023-এ এমনটা হয়েছিল। আর নেশন উইল শিওরলি সিঙ্ক, একটা জাতি নিশ্চিতভাবে সিঙ্ক ইনটু অবলিভিয়ান মানে স্মৃতির অতল গহ্বরে ডুবিয়ে যাবে যদি করাপশান হতেই থাকে। দুর্নীতি খুব ভয়ঙ্কর জিনিস, ছোঁয়াচে একটা ব্যাপার। সো সিঙ্ক ইনটু, কোনো কিছুর মাঝে একেবারে তলিয়ে যাওয়া। করাপ্ট পিপল, দুর্নীতিগ্রস্ত মানুষ, আর হ্যাটেড বাই অল, সবার দ্বারা ঘৃণিত হয়। দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট, সাধারণ মানুষের কোনো শ্রদ্ধা ভক্তি থাকে না। ফর দেম, তাদের জন্য। ফর রেসপেক্ট ফর দেম, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নয়, এটা অর্থের জন্য, জন্য অর্থে ফর বসে। দে আর ডেভয়েড অফ অনেস্টি, আমার বিশ্বাস যে যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আগে থেকে মুখস্থ করেছো, এই ডেভয়েড শব্দটা দেখার সঙ্গে সঙ্গে মনে হয়েছে যে ও আচ্ছা, ডেভয়েডে পরে তো অফ বসে, রাইট? ডেভয়েড অফ অনেস্টি। তাহলে কি হলো যে তারা, এই করাপ্টেড পিপুলগুলো সততা বিবর্জিত মানুষ। দে স্টিক, জি নাম্বার, দে স্টিক টু দেয়ার ইভিল অ্যাক্টিভিটিস, তারা তাদের মন্দ কাজের সাথে লেগে থাকে। স্টিক টু, ওই ক্লিং টু এর আগেরটা দেখেছিল, স্টিক টু দেয়ার ইভিল অ্যাক্টিভিটিস, তাদের মন্দ কাজগুলোর সঙ্গে তারা সর্বদাই লেগে থাকে। দে ডোন্ট অ্যাভয়েড, অর্থাৎ এই দুষ্টু মানুষরা ডোন্ট অ্যাভয়েডে পরে কি বসে, এটা না পারলে খুবই ব্যথা পাবো, অ্যাবাইড বাই।
জীবনে কতই না দেখেছো অ্যাভয়েড বাই মেনে চলা, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একবারে প্রথম দিকের এটা, দে ডোন্ট অ্যাভয়েড বাই দ্যার সোশ্যাল রুলস, তারা সামাজিক কোনো নিয়ম মেনে চলে না। মর্টালিটি ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট, আর নৈতিকতার বিষয়টি কোনো প্রভাবই ফেলে না অন দেম, তাদের ওপর। কোনো কিছুর প্রভাব কারো ওপরে পড়া সেক্ষেত্রে ইফেক্ট অন, রাইট? ইফেক্ট হচ্ছে নাউন আর এফেক্ট হচ্ছে ভার্ব, যেটা অ্যাডমিশনে লাগবে। ওকে, দে ব্রিং নাথিং ফর দ্য নেশন, তারা এই দুষ্টু মানুষরা, করাপ্টেড পিপলরা জাতির জন্য তেমন কিছুই বয়ে নিয়ে আসে না। ইট ইজ হাই টাইম, এটা একেবারেই উপযুক্ত সময়। উই স্টুড আমাদের দাঁড়ানো এগেনস্ট দেম, কোনো কিছুর বিরুদ্ধে, এগেনস্ট কোনো কিছুর বিরুদ্ধে, এগেনস্ট দেম, ঠিক আছে। ওকে, তাহলে এখানে মজার কথা হচ্ছে মোটামুটি যতগুলো প্রিপোজিশন দেখলাম, দুই একটা ব্যতীত বাকি সবগুলো এখানেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। একটা বিষয় লক্ষ্য করেছো যে প্রথম বোর্ড কোয়েশ্চেন এবং দ্বিতীয় যে বোর্ড কোয়েশ্চেনটা আমরা সলভ করলাম, তাতে আমরা মোটামুটি প্রথমটা তো সবগুলোই, পরেরটা মোটামুটি 8-9টা, সবগুলোই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমাকে পড়তে হবে, যেগুলো বারবারই আসতে পারে, সেগুলো লিস্ট আমি দেবো তোমাদের। আচ্ছা, প্রসঙ্গত আরেকটি বিষয় বলি, যারা খুব বেশি মেধাবী বা ব্রিলিয়ান্ট এবং যারা ভাবছে স্যার আমি শুধু বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে আমি শান্ত হব না, আমি খুব জেদি ছেলে, আমি একবারে শেষ দেখে ছাড়বো, বলেন না আপনার কোথায় শুরু থেকে সবগুলো ক্লাস রয়েছে, তাদেরকে বলবো অবশ্যই তুমি একটা ক্যাপশন থাকবে আমার প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশান, সেখানে চেক করবে, দেখবে প্রিপারেশনের উপরে অনেকগুলো ধারাবাহিক ক্লাস আছে। সেখানে তুমি দারুণ করে ঠান্ডা মেজাজে, মাথায় একেবারে তিব্বত কদুর তেল মেখে ঠান্ডা মেজাজে তুমি ক্লাসগুলো করতে পারবে। আর যারা মনে করছো যে না, অল্প সময়ে আমি একটা ধারণা নিতে চাই, কোয়েশ্চেন্স কেমন হয়, আমার জন্য কেমন হতে পারে, প্রিপারেশনের লেভেল কি, তাদের জন্য মূলত এই আয়োজনটা। ঠিক আছে, ব্যাস চিটাগং বোর্ড শেষ করলাম এবং ধারণা নিলাম যে হ্যাঁ বাবা প্রিপারেশন কেমন হতে পারে। এরপরে আমরা পরবর্তীতে আসি, দেখি পরবর্তী কোনটা। রাজশাহী বোর্ডে আসি এবার। রাজশাহী বোর্ড, তাহলে রাজশাহী বোর্ডে যারা আছো এবার একটু হাত তোলো। আর বাকিরা কি করবে, ঘুমাবে? না, সবাইকে দেখতে হবে, কারণ প্রতিটা বোর্ডই সবার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, নাম্বার 3তে আসো। এইটা নাম্বার 3-এ যেটা, বাট অ্যাট লাস্ট, অবশেষে একবার পড়ে নেবে, যেটা আমি বলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নেবে। তো আমার যেহেতু পড়া আছে আমি শুরু করছি। বাট অ্যাট লাস্ট, অবশেষে, গড টুক পিটি অন হিম। আচ্ছা, পিটির পরে অন বসে, করুণা করা, হ্যাঁ, টুক পিটি অন হিম। আচ্ছা, এখানে একটু ফন্টটা ভেঙে যাবে, বুঝতে পারছি। সো অবশেষে ঈশ্বর তাকে করুণা করেছিলেন। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে এই গল্পটা কোন গল্প? হ্যাঁ, ওই যে দ্য রাইম অফ দি অ্যানশিয়েন্ট মেরিনার, বৃদ্ধ নাবিকের সেই গল্পটা। সো অবশেষে কি করলেন, ঈশ্বর তার প্রতি করুণা দেখালেন। ওয়ান ডে একদিন সেইলর নাবিক ওয়াজ ওয়াচিং দ্য ওয়াটার স্ন্যাক্স, দেখলেন যে পানিতে কিছু সাপ কি করছে, সুইমিং, সাঁতার কাটছে, কি, জাহাজের চারিদিকে, অ্যারাউন্ড দ্য শিপ, জাহাজের চারিদিকে। গল্পটা আমার মনে হয় অনেকে জানা আছে, একটু দেখে নিও বৃদ্ধ নাবিকের সেই গল্পটা, কারণ এরকম ট্র্যাডিশনাল কিছু স্টোরি অনেক সময় আসে। তাহলে পানিতে দেখছিলেন বৃদ্ধ নাবিক যে সাঁতার কাটছে কিছু সাপ জাহাজের চারপাশে। দেয়ার কালার্স, অর্থাৎ সাপগুলোর কালার ওয়ার সো বিউটিফুল অ্যান্ড হি ওয়াজ ফিল্ড, সাপগুলোর কালার এতটা চমৎকার ছিল যে হি ওয়াজ, অর্থাৎ বৃদ্ধ নাবিকটি, ওয়াজ ফিল্ডের পরে উইথ বসে, ফিল্ড উইথ, সে পূর্ণতায় পৌঁছে গেছিল, তাকে পূর্ণতা দিয়েছিল, সাথে স্ট্রেঞ্জ অন্ডার, তাকে বিস্ময় ভরিয়ে দিয়েছিল, হ্যাঁ, বিস্ময় ভরিয়ে দিয়েছিল, দ্যাট হি ফেল্ট আ গ্রেট লাভ। আর এই সৌন্দর্য দেখে তার ভেতরে একটা বড় ভালোবাসা জন্ম নিয়েছ, লাভ ফর দেম, তাদের জন্য। এই দেমটাকে, এই দেমটা হচ্ছে সাপগুলোর জন্য, হ্যাঁ, এই যে স্ন্যাক্সের সাথে এসে রয়েছে, ফর দেম, স্নেক, ঠিক আছে। ওকে, সো ফর দেম, এই সাপগুলোর জন্য, অ্যান্ড ব্লেসড দেম, আর যার কারণে ওই বৃদ্ধ নাবিকটা তাদের প্রতি, সাপগুলোর প্রতি কী করলো, আশীর্বাদ করলো, বা তাদের জন্য মন থেকে দোয়া করলো, ফ্রম হিজ হার্ট, তার মন থেকে, হ্যাঁ, এই থেকে অর্থে আমরা এখানে ফ্রম বসিয়েছি। এই যে এখানে যে আমরা ফ্রম বসালাম, এটা কিন্তু কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নয় অর্থ অনুযায়ী, যে তার হৃদয় থেকে। ফ্রম মানে কি, ফ্রম মানে হলো থেকে। আমি জানি অনেকের বাংলায় সমস্যা হচ্ছে, সাথে থাকো তো, বাংলা সমাধান আমি অবশ্যই দেব। অ্যাট ওয়ান্স, এক সময়
দ্য ডেড অ্যালবাট্রস, একটা মৃত অ্যালবাট্রস নামক পাখি। অ্যালবাট্রস হচ্ছে সামুদ্রিক একটা পাখি। এই পাখিটাকে এই বৃদ্ধ নাবিক হত্যা করেছিল। এটা আসলে মূল ঘটনা। এই হত্যা করার পর তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছিল সমুদ্রের মাঝখানে। তো একটা সময় তার ডেড অ্যালবাট্রস, এই মৃত পাখিটা যেটা কিনা অন্য নাবিকরাই বৃদ্ধ নাবিকের গলায় ঝুলিয়ে দিয়েছিল, যেই বুড়ো ব্যাটার গলায় এই পাখিটা ঝুলিয়ে দেয়, এই পাখিটা সে মেরেছে, তার জন্য আমরা আজকে এই সমুদ্রের মাঝে আটকে গেছি, অতএব এই পাখিটাকে তার গলায় ঝুলিয়ে দেয়। তো সবাই গলায় ঝুলিয়ে দিয়েছিল। অনেক কষ্ট করে অনেকটা সময় যাওয়ার পর, কয়েকদিন যাওয়ার পর, দ্য ডেড অ্যালবাট্রস ফেল, পড়ে গিয়েছিল, ফল থেকে ফেল ফ্রম হিজ নেক, অর্থাৎ তার ঘাড় থেকে পড়ে গিয়েছিল। তো পড়ে যাওয়াটা হলো একটা ভালো লক্ষণ যে গড বা ঈশ্বর আল্লাহ তার প্রতি যে অখুশি হয়েছিল সেইটা কিন্তু পরবর্তীতে এই তার প্রতি অখুশির ব্যাপারটা তুলে নেয়। হিজ নেক, তার ঘাড় থেকে অ্যালবাট্রসটা পড়ে যায়। তো ফল ফ্রম অথবা হচ্ছে ফেল ফ্রম, পাস্ট টেন্স, তার নেক ঘাড় থেকে পড়ে যায়। কোথায় পড়ে যায়? ইনটু সি। ইনটু সি, কোনো কিছু গতিশীল বোঝাতে পড়ে যায়, চলমান মানে কন্টিনিউয়াস প্রসেসের ক্ষেত্রে বেসিক্যালি ইনটু বসে। তাহলে মহাসমুদ্রে, সাগরের মধ্যে সেই পাখিটা, মরা অ্যালবাট্রসটা পড়ে যায়। আ জেন্টাল ব্রিজ বিগেইন টু ব্লো। এরপরে কি হলো? একটা সুন্দর মৃদুমন্দ বাতাস বইতে শুরু করলো। মৃদুমন্দ বাতাস কিসের সংকেত? সুন্দর আবহাওয়ার সংকেত। অর্থাৎ ঈশ্বর তাদের ক্ষমা করে দিয়েছেন। পাখি হত্যা করার যে অপরাধ ছিল সেটা ঈশ্বর ক্ষমা করে দিয়েছেন। এইচ নাম্বারে বলবো যে ফ্রম, কোথা থেকে আসছিল এই মৃদুমন্দ বাতাসটা? ফ্রম দ্য সাউথ, দক্ষিণ দিক থেকে। সো দক্ষিণ দিক থেকে বাতাস, খুবই ঠান্ডা বাতাস এবং ভালো লক্ষণ। অ্যান্ড দ্য ওল্ড ম্যান, এবং ওই বৃদ্ধ নাবিকটা ফেল ইনটু কোনো কিছুর মধ্যে নিমজ্জিত হওয়া অর্থে ফেল হয়ে যায়, ফল থেকে ফেল, পাস্ট টেন্স। সো দ্য ম্যান ফেল ইনটু আ ডিপ স্লিপ। এবং যখনই বাতাস শুরু হয়েছিল, দীর্ঘদিন ঘুমাতে পারেনি, অশান্তির মধ্যে ছিল, জাহাজ আটকে ছিল মাঝ সমুদ্রে, নানা রকম প্রাকৃতিক দুর্যোগ ছিল, হঠাৎ করেই তাদের জীবনে শান্তি এসেছে, মৃদুমন্দ বাতাস শুরু হয়েছে, তারা গভীর ঘুমে আচ্ছন্ন হলো, বৃদ্ধ নাবিকটাও ঘুমিয়ে গেল। হোয়েন হি অকাপ, যখন বৃদ্ধ নাবিকটা জেগে উঠল, ইট ওয়াজ রেইনিং, তখন দেখতে পেল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এবং হি ফেল ফ্রেশ এগেন। বৃষ্টি হওয়ার পর একেবারেই তারা অনেক বেশি সতেজ হয়েছে, যত ক্লান্তি ছিল সেগুলো তাদের থেকে দূর হয়ে গেছে। দাস, এভাবে করেই দ্য ওল্ড ম্যান ওয়াজ রিলিভ, বৃদ্ধ মানুষটি মুক্ত হয়েছিল, অফ হিজ সাফারিং, তার ভোগান্তি থেকে, তার কষ্ট থেকে। অনেকে হয়তো এখানে মনে করতে পারে যে ফ্রম হবে থেকে, না, রিলিভের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে। ব্যাস। তাহলে রাজশাহী বোর্ড কেমন লাগলো একটু জানিও। আর রাজশাহী বোর্ডের স্টুডেন্ট যারা রয়েছে তারা কতটা আশাবাদী একটু জানাও। আর কখনোই তুলনা করবে না যে অমুক তুমুক বোর্ডে ওই বোর্ড সহজ ছিল, কঠিন ছিল, আমারটা ইত্যাদি, এরকম না। তোমার প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে সবগুলোই সহজ মনে হবে। আর প্রিপারেশন যদি কঠিন, মানে কি বলে, ভালো না থাকে, তাহলে খুব বেশি লাভবান হবে না। ব্যাস, এই হচ্ছে রাজশাহী বোর্ড। এরপরেই আমরা চলে আসব কুমিল্লা বোর্ডে। সো কুমিল্লা বোর্ডে যারা আছে তারা একটু হাত তোলো। তাহলে একইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু পড়ে নেবে এবং অনুধাবন করবে বাংলাটা কেমন। এখানে যেটি নিয়ে কথা বলা হচ্ছে আ ক্রাফট ওয়ার্ক, অর্থাৎ একটি মানে কারুশিল্প নিয়ে। আ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। ফর্মের পরে সর্বদাই অফ বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গঠিত হওয়া। অর্থাৎ বলা হচ্ছে যে কারুশিল্পের একটি প্রায়োগিক রূপ। শিল্পের মানে কী বলে, কারুশিল্প হচ্ছে একটি প্রায়োগিক শিল্প বা শিল্পের একটা প্রায়োগিক রূপ। আর সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন। অর্থাৎ লোককল্পনার যে প্রতিচ্ছবি সেটা ফুটিয়ে তোলা হয় এই ধরনের কারুশিল্পগুলোতে। ওকে, একটি সামাজিক এবং সাংস্কৃতিক পণ্য মূলত এই ক্রাফট যেটি বলছি, কারুশিল্প, যা লোককল্পনার অন্তর্ভুক্তিমূলক প্রকৃতিকে প্রতিফলিত করে। আমরা তো জানি কারুশিল্প বেসিক্যালি সমাজের চিত্রগুলোই তুলে ধরে। আর ক্রাফট ওয়ার্ক একটা কারুশিল্প হুইচ ইউজুয়ালি ডাজ নট বিয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার। কারুশিল্পতে কিন্তু মূলত
সেইটার যিনি মালিক তার কিন্তু তেমন কোনো সিগনেচার থাকে না। ইভেন যে কারুশিল্প তৈরি করে সে হয়তো সিগনেচার করতেই জানে না, এটা একেবারে গণ্ডমূর্খ একটা, তাই না? তারাও চমৎকার এঁকেছে। রিটেন্স আ পার্সোনাল টাচ, সে হয়তো বা কোনো সিগনেচার করতে পারেনি, কিন্তু তার কাজ দিয়ে কিন্তু সে তার উপস্থিতি মানে তার পার্সোনাল যে টাচ কাজটার মধ্যে সেটা কিন্তু রেখে দেয়। হোয়েন উই লুক অ্যাট, লুকের পরে কি বসে? লুক অ্যাট। ছোটোবেলা থেকে অসংখ্যবার জেনেছ লুক অ্যাট। ওকে, আচ্ছা, হোয়েন উই লুক অ্যাট আ 30 years old নকশি কাঁথা, আমরা যদি 30 বছর আগের নকশি কাঁথাগুলোর দিকে একটু তাকাই, উই ওয়ান্ডার, আমরা বিস্ময়ের মধ্যে পড়ে যাই, আমরা অবাক হয়ে যাই, ফর ইটস মোটিভ, এটার উদ্দেশ্য দেখে, এটার অন্তর্নিহিত উদ্দেশ্য দেখে, অ্যান্ড ডিজাইনস, এবং ডিজাইনস দেখে, দ্যাট পয়েন্টস, যেটা তুলে ধরে পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ইনজেনিউইটি, অর্থাৎ শৈল্পিক যে চতুরতা আছে, শিল্পের মধ্যে যে একটা বিশেষ গোপন রহস্য লুকিয়ে আছে, আর্টিস্টিক ইনজেনিউইটি, শৈল্পিক চতুরতা, অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার, এবং এই যে যিনি তৈরি করেছেন তার যে উপস্থিতি, তার এই উপস্থিতিটা মেকার ইন ইট, এটার মাঝে যে লুকিয়ে আছে সেটা কিন্তু মূলত এই শৈল্পিক চতুরতাকে তুলে ধরে। দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো হার নেম অর এনি আদার ডিটেলস অ্যাবাউট হার, হ্যাঁ, এই যে তার সম্পর্কে যে আমরা কোনো ডিটেলস জানি না, কোনো কিছু সম্বন্ধে ডিটেলস অ্যাবাউট, তো এই যে নকশি কাঁথা যিনি তৈরি করছেন তার সম্পর্কে আমরা কোনো নাম জানি না, তার সম্পর্কে বিস্তারিত জানি না, ডাজ নট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন, এই কোনো কিছুই অ্যাওয়ে নিয়ে যায় না ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন ফর দ্য আর্টিস্ট, অর্থাৎ এই কাজের সঙ্গে যুক্ত যেসব শিল্পীরা রয়েছেন তাদের জন্য অ্যাপ্রিসিয়েশন ফর দ্য আর্টিস্ট, অ্যাপ্রিসিয়েশন ফর, তাদের জন্য প্রশংসাটা ন্যূনতম কিন্তু দূর হয়ে যায় না বা এটা হারিয়ে যায় না, ঠিক আছে? তার শিল্পীর প্রতি আমাদের উপলব্ধি থেকে কিছুটা কেড়েও নেয় না, মানে আমরা তাদের প্রতি ঋণী যে আছি সেটা থেকে যায়। ইনডিড, প্রকৃতপক্ষে দ্য ইন্টিমেট নেচার, অর্থাৎ অন্তরঙ্গ যে প্রকৃতির যে চমৎকার দৃশ্যগুলো, অফ দ্য কাঁথার এই জায়গাতে কিন্তু এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়, এরকম অর্থ হলে অফ হয়। সো দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাঁথার যে এই অন্তরঙ্গ প্রকৃতি, অ্যান্ড দ্য টেকটাইল ফিলিং, এবং এটির যে স্পর্শকাতর ফিলিং, অনুভূতি, ইট জেনারেটস দ্য ওয়ার্ক অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং, এই স্পর্শকাতর অনুভূতি এবং এটাতে অঙ্কন করা অন্তরঙ্গ যে প্রকৃতি কাজটিকে মূলত প্রাণবন্ত করে তোলে এবং এটি অত্যন্ত আমন্ত্রণমূলক করে তোলে, অর্থাৎ একবার দেখার পর মনেই হয় এই ধরনের নকশি কাঁথা আমি নিতে চাই, বারে বারে নেব, অথবা এটা নেওয়ার পর অন্যজনকে নিজের অজান্তেই বলি যেটা খুব চমৎকার জিনিস, ইউ ক্যান বাই ইট, ইউ ক্যান কালেক্ট ইট। ওকে, সো এই হচ্ছে নকশি কাঁথা এবং এই হচ্ছে কুমিল্লা বোর্ড 2023-এর প্রশ্ন। ওকে, তাহলে এটি যখন শেষ হলো এরপরে দেখা যাক কোন বোর্ডটা নিয়ে কথা বলা যায়। ইয়েস, যশোর বোর্ডের শিক্ষার্থী যারা আছো একটু হাত তোলো। আর অলরেডি ক্লাসটা প্রায় তোমার এখনই তোমার 25, 26 বা 27, 28 মিনিট হয়েছে। ক্লাসটা তো লম্বা, অনেকে মনোযোগ থাকবে না, কিন্তু যারা স্বপ্ন পূরণ এবং শেষ সময় ক্লাসগুলো করছো তারা যে কী এক আইডিয়া পাচ্ছ, আত্মবিশ্বাস পাচ্ছ, তা কিন্তু বলে শেষ করা যাবে না। আর আমার যত পরিশ্রম, আমি যা করছি তা তো তোমাদের জন্য। আমি যা করছি, আমার দিক থেকে যা করছি, তোমাদের দিক থেকে যদি তোমরা একটু এগিয়ে না আসো তাহলে কি করে ভালো একটা রেজাল্ট পাবে তোমরা বলো? আচ্ছা, তো আমরা এবার শুরু করছি যশোর বোর্ড 2023-এরটা দিয়ে। বুকস নিয়ে কথা বলবো, বই আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের কি কি কাজে দেয়, উপকারিতা ইত্যাদি। সো বুকস আর রিয়েলি আওয়ার বেস্ট ফ্রেন্ড, বই সত্যি আমাদের খুবই ভালো বন্ধু। অ্যাজ উই ক্যান রিলে অন দেম, রিলে অন মানে নির্ভর করা, রিলাই অন, কোনো কিছুর ওপরে একেবারে নির্ভর করা। এই বইগুলোর প্রতি আমরা বেশ নির্ভর করি। হোয়েন উই আর বোর্ড, আপসেট, ডিপ্রেসড, লনলি অ্যান্ড অ্যানোয়েড, যখন আমরা এভাবে বিরক্ত হই, একঘেয়েমির মধ্যে পড়ে যাই, হতাশায় পড়ে যাই, তখন এটা আমাদের
বেশ তার প্রতি নির্ভরশীল হয়ে একটা তথ্য নিয়ে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। দে শেয়ার অর্থাৎ বইগুলো শেয়ার করে আস ইনফরমেশন। এই জায়গাটা দেখলে কিন্তু মনেই হবে না কোনো প্রিপোজিশন বসবে। দে শেয়ার আস ইনফরমেশন, রাইট? যে তারা অর্থাৎ বইগুলো আমাদেরকে ইনফরমেশান দিয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে শেয়ার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পর যদি অবজেক্ট বসে তাহলে মাঝে একটা প্রেপোজিশন হয়ে অবজেক্ট বসে। সো এই জন্য শেয়ারে পরে একটা উইথ হবে। সো দে শেয়ার আস নয়, দে শেয়ার উইথ আস, একটু বেমানান লাগে, এটা বুঝতে হবে। সো যখনই অবজেক্ট বসে এবং তার মাঝখানে প্রেপোজিশন, তাহলে ভাবতে হবে সেই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, প্রেপোজিশন এবং তারপরে হলো অবজেক্ট। তাহলে যেটি বলছিলাম যে এই বইগুলো আমাদেরকে তথ্য সরবরাহ করে থাকে, অ্যান্ড নলেজ, জ্ঞান দিয়ে থাকে, হোয়েন এভার উই নিড, যখনই আমরা প্রয়োজন অনুভব করি। দে এনেবল আস টু হ্যাভ আ গ্লিম্পেস, গ্লিম্পেসের পরে কি বসে? অফ কালচার। এই বিভিন্ন কালচারের সম্পর্কে আমাদের একটা আভাস দেয়। গ্লিম্পেস অফ মানে হচ্ছে আভাস দেওয়া। ওকে, সো কালচার সম্পর্কে, ট্র্যাডিশনস, আর্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, বিভিন্ন বিষয় সম্পর্কে, অ্যান্ড ম্যানি আদার সাবজেক্ট অ্যান্ড আসপেক্টস অফ লাইফ, জীবনের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে আমাদেরকে আভাস দেয়। গুড বুক অলওয়েজ গাইডস, ভালো একটা বই নির্দেশনা দেয়, ডিরেকশন দিয়ে থাকে, গাইডস আস অন দ্য রাইট পাথ, কোনো ভালো বিষয় সম্বন্ধে, ভালো বিষয়ের উপরে আমাদের ডিরেকশন দিয়ে থাকে। কোনো কিছুর ওপরে আলোচনা, কোনো কিছু বিষয় নিয়ে কথা বলা, অন বসে। আই উইল টক অন দ্যাট ম্যাটার, সো আই উইল টক অন দ্যাট ম্যাটার, সো ওই বিষয়টির ওপরে এই জন্য টক অন দ্যাট। সো বিষয় সম্পর্কে, রাইট পাথ, এই বিষয়টা সম্পর্কে গাইড দিয়ে থাকে। ইন লাইফ, জীবনের ক্ষেত্রে বা জীবনে আমাদের এই নির্দেশনাবলীগুলো দিয়ে থাকে। ওকে, রিডিং গুড বুকস হেল্পস আস, বই পড়া আমাদেরকে সাহায্য করে, বুঝতে সাহায্য করে দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী ভালো করে বুঝতে সাহায্য করে। অ্যারাউন্ড আস বেটার, আমাদের পাশের ভালো জিনিসগুলো, আশেপাশের জিনিসগুলো, কোনটা ভালো কোনটা খারাপ। আশপাশ অর্থে এখানে অ্যারাউন্ড বসেছে। দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দুই একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, কিন্তু বাকিগুলো সবগুলোই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বাইরে। হ্যাঁ, যেমন এটা বাইরে, এটা বাইরে, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়, অর্থ অনুযায়ী বসেছে। আচ্ছা, এরপর আসে হোয়াইল রিডিং বুকস, বই পড়ার সময় উই বিল্ড অ্যান্ড ক্রিয়েটিভ থটস, আমরা নতুন এবং সৃজনশীল ধারণাগুলোর, চিন্তাগুলোর জন্ম দিতে পারি বই পড়ার মাধ্যমে। ইমেজেস অ্যান্ড ওপিনিয়ন্স ইন আওয়ার মাইন্ড, আমাদের মনের ক্ষেত্রে এই সৃজনশীল বিষয়গুলোর আগমন ঘটে বই পড়ার মাধ্যমে আমাদের মনের মাঝে। এটা অর্থ অনুযায়ী কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নয়। দিস হ্যাবিট, এই যে বই পড়ার অভ্যাসটা, হেল্পস আস, আমাদেরকে সাহায্য করে এক্সপ্লোর লাইফ, জীবনটাকে ভালো করে অন্বেষণ করতে। ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভস, বিভিন্ন কি বলবো, প্রভাব ফেলে বিভিন্ন পর্যায় থেকে, বিভিন্ন অঙ্গন থেকে জীবনকে উপলব্ধি করতে সাহায্য করে, অন্বেষণ করতে সাহায্য করে। ওকে, সো এক্সপ্লোর ফ্রম ডিফারেন্ট, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়, বিভিন্ন জায়গা থেকে বুঝতে, এই জন্য ফ্রম বসেছে, থেকে অর্থে ফ্রম বসে। তার মানে বাংলা অর্থও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ইন আদার ওয়ার্ডস, অন্য কথা, ইট হ্যাজ সেভারাল পজিটিভ ইফেক্টস, এই বইয়েই পড়ার অনেক পজিটিভ ইফেক্টস রয়েছে। ইফেক্টস অন আওয়ার মাইন্ড, ইফেক্টের পরে অন হয়, এর আগেও তোমরা দেখেছ। ইফেক্টস অন, রাইট? ওকে, মাইন্ড, সোল, বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই হৃদয়, মন, আত্মায় দারুণ একটা প্রভাব ফেলে পজিটিভ। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে দ্য হ্যাবিট অফ রিডিং, এই পড়ার অভ্যাসটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস। ওয়ানের পর যে অফ বসে, ওয়ান অফ, আমার মনে হয় এটা অনেকেরই মুখস্থ থাকার কথা। হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস, এই বই পড়াটা হচ্ছে একটি ভালো অভ্যাস। দ্যাট আ পারসন ক্যান পজেস, অর্থাৎ একজন ব্যক্তি যতগুলো ভালো গুণাবলী অধিকারী হতে পারে, বই পড়া হচ্ছে তার ভিতরে সবচাইতে একটি ভালোর একটি। ওকে, সো এখানে আমরা বুঝতে পারলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসের পাশাপাশি কিছু অর্থ অনুযায়ী বসেছে। যশোর বোর্ড থেকে বিদায় নিচ্ছি, এবার আমরা চলে আসবো বরিশাল বোর্ডে। সো বরিশাল বোর্ডে যারা আছো তারা একটু হাত তোলো দেখি। তাহলে দেখা যাক বরিশাল বোর্ডের প্রশ্ন কেমন
হয়েছিল সেখান থেকে বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা দেখে কেমন অনুভব করছো আর বাকিরাই বা কেমন অনুভব করছো। ওকে, স্পিকিং ইল, অন্যের সম্বন্ধে নেতিবাচক কথা বলা। স্পিকিং ইল অফ আদার্স, এটা ফ্রেজাল এক্সপ্রেশন। স্পিকিং ইল অফ আদার্স, অন্যের ব্যাপারে কথা বলা, নাক গলানো, হ্যাঁ, আমরা অনধিকার চর্চা, এরকম। স্পিকিং ইল অফ আদার্স, অন্যের ব্যাপারে কথা বলা, ইজ আ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি, এটা মানুষের খুবই খারাপ একটা প্রবণতা। It develops a negative inclination. ইনক্লিনেশনের পরে টু বসে, সো আমরা এখানে টু বসিয়ে দেব। সো it develops a negative inclination to one's mind. অর্থাৎ এটা একজন মানুষের মনে নেতিবাচক প্রবণতা তৈরি করে। ইনক্লিনেশন টু, প্রবণতা জন্ম। ইনক্লিনেশন টু, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ওকে, এরপরে আসো দিস হ্যাবিট, এই মন্দ অভ্যাসটা, অন্যের ব্যাপারে কথা বলা, টেম্পটস ওয়ান, একজন মানুষকে প্রলুব্ধ করে, একজন মানুষকে প্রলুব্ধ করে টু ইন্ডলস, নিমজ্জিত হতে, ডুবে যেতে, একেবারে ওটা নিয়েই সমালোচনা করতে। ইন্ডলসের পরে ইন বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ইন্ডলস ইন আ নেগেটিভ অ্যাপ্রোচ আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড, অর্থাৎ অসুস্থ মন বা অস্থির মন থেকে নেতিবাচক এই দৃষ্টিভঙ্গিটা সে দেখাচ্ছে, এই খারাপ অভ্যাসে প্রলুব্ধ হতে থাকে। আর আমরা যদি পুরোটাকে সাজিয়ে বলি যে এই পুরো কথাটাকে, তাহলে দিস হ্যাবিট টেম্পটস ওয়ান টু ইন্ডলস ইন আ নেগেটিভ অ্যাপ্রোচ আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড, অর্থাৎ এই অভ্যাস মানুষকে অস্থির মন থেকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে লিপ্ত হতে প্রলুব্ধ করে। অস্থির মন থেকে আগে অস্থিরতা তৈরি হয়, তারপর নেতিবাচক কোনো কিছুতে প্রলুব্ধ হয়। আচ্ছা, এখানে ইন, এরপর আসো ইট লিভস ব্যাড ইফেক্টস অন হিউম্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি, এটা একজন মানুষের ওপরে এবং সমাজের ওপরেও খারাপ প্রভাব বিস্তার করে, খারাপ প্রভাব রাখে। ইফেক্টস অন, এটা কিন্তু আমি বেশ কয়েকবার দেখলাম এটা আসতে। ইট অলসো হ্যাম্পার্স দ্য হ্যাপি অ্যান্ড স্মুথ রান অফ দ্য সোসাইটি, এটা সমাজে সুন্দরভাবে চলার যে গতি, স্মুথনেস, সেইটা নষ্ট করে। সমাজের রাইট, এর মতো অর্থ হলে অফ হয়। পিপুল ভেরি অফেন ব্রাস্ট ইনটু, মানুষ তো মাঝে মাঝে বিস্ফোরিত হয়। এখানে বাস্ট ইনটু বলে কান্নায় ফেটে পড়া বলা যাবে না, মানুষ মাঝে মাঝে বিস্ফোরিত হয়। বাস্ট ইনটু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ইনটু অ্যাট দিস হেইনাস অ্যাক্ট, অর্থাৎ এইরকম নোংরা কাজ দেখে, ছোটোখাটো কাজের ক্ষেত্রে অ্যাট দিস হেইনাস অ্যাক্ট। হ্যাঁ, উই অল শুড বি অ্যাওয়ার অফ, অ্যাওয়ারের পরে অফ বসে, আমাদের সবারই সচেতন হওয়া উচিত এটার ব্যাপারে। অ্যান্ড গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, গিভ আপ মানে কি বলো তো, ত্যাগ করা। হ্যাঁ, এইগুলো ত্যাগ করার ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত। স্পিকিং ইল অফ আদার্স, অন্যের ব্যাপারে বাড়িয়ে কথা বলা। মোটামুটি এখানে আমি দেখলাম যে 50% হচ্ছে অর্থ অনুযায়ী, 50% হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, যেমন এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের মধ্যেই যাবে। এরপরে ধরো তোমার এখানে হচ্ছে ইন্ডলস ইন যাবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তারপরে এখানে হচ্ছে ইনক্লিনেশন টু, তারপরে তোমার এদিকে আসো ইফেক্টস অন, এরপরে হচ্ছে তোমার বাস্ট ইনটু, এরপরে হচ্ছে অ্যাওয়ার অফ এবং হচ্ছে গিভ আপ। এগুলো মুখস্থ অংশ, আর বাকি এগুলো হচ্ছে তোমার অর্থ অনুযায়ী। তাহলে মুখস্থ অংশ, আই মিন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, এরপরে রয়েছে সিলেট বোর্ড। ওকে, সিলেট বোর্ডের অবস্থা দেখি একটু আমরা। আচ্ছা, তাহলে সিলেট বোর্ডের আমরা একটু সলিউশন শুরু করি করাপশান নিয়ে। করাপশান হচ্ছে দুর্নীতি। এই প্যাসেজটা কিন্তু একটা জায়গায় এসেছিল, কিছুটা পরিবর্তন করে সিলেট বোর্ডে এসেছে। মোটামুটি 30% কিন্তু আগের মতোই, মানে কি বলে 70% আগের মতোই, ওই বোর্ডের মতোই। একটু ফিল করো বা মনে করার চেষ্টা করো কোনটা, পরবর্তীতে একটু দেখে নিও, খুঁজে বের করো কেমন। করাপশান 70% মিল আর 30% নতুন হয়েছে। করাপশান ইজ আ কার্স, দুর্নীতি হচ্ছে একটি অভিশাপ। কার্স ফর আ নেশন, একটা জাতির জন্য, কার্স ফর কোনো কিছুর জন্য অভিশাপ।
ইট ইজ আ গ্রেট হিন্ডারেন্স, এটা একটা বিশাল বাধা, টু দ্য ডেভেলপমেন্ট, উন্নয়নের পথে, হিন্ডারেন্স টু দ্য ডেভেলপমেন্ট। ওকে, ফর কারাপ্টেড পিপুল, আর ওখানে কিন্তু ছিল একটু অন্যরকম, ফর কারাপ্টেড পিপুল, এখানে আসলে ফর দিলে অর্থটা ক্লিয়ার হচ্ছে, ইফ করাপশান ছিল এই জায়গাটায়, হ্যাঁ, যার কারণে মিল করা খুব মুশকিল হচ্ছিল, আমরা বলেছিলাম ইফ। তাহলে ফর কারাপ্টেড পিপুল, দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য, আ নেশন উইল শিওরলি সাফার, একটা জাতি কিন্তু নিশ্চিতভাবে সাফার করে, কষ্ট ভোগ করে, ইন দ্য লং রান, মানে পরিণামে দীর্ঘদিন ধরে এই খারাপ প্রভাবটা বহন করে দুর্নীতিগ্রস্ত মানুষের কারণে। কারাপ্টেড পিপল আর হেটেড বাই অল, এই জায়গাটা গ্যাপ তৈরি করা হয়েছিল, ওখানে কিন্তু গ্যাপ ছিল না। তাহলে দুর্নীতিগ্রস্ত মানুষ অন্যের দ্বারা ঘৃণিত হয়। দ্য কমন মাস, সাধারণ মানুষ, হ্যাভ নো গুড ফিলিংস, এই সাধারণ মানুষের কোনো ভালো অনুভূতিই থাকে না, ফর দেম, তাদের জন্য, ফর দেম, তাদের জন্য, ফিলিং ফর দেম, তাদের জন্য অনুভূতি। দে আর ডেভয়েড অফ, তাড়াতাড়ি করে বসাও, ডেভয়েডের পর অফ বসে, রাইট, এটা হচ্ছে মুখস্থ অংশ। তাহলে ডেভয়েড অফ অনেস্টি অ্যান্ড পিওরিটি, তাদের সততা, তাদের শুদ্ধতার ব্যাপারে তারা একেবারেই এই নীতি বিপর্জিত মানুষ, তাদের ভিতরে না আছে সততা, না আছে শুদ্ধতা। দে ডোন্ট অ্যাবাইড বাই, তারা মেনে চলে না, অ্যাবাইডের পরে বাই বসে, তারা মেনে চলে না, দ্য সোশ্যাল রুলস, সামাজিক নিয়ম। মোরালিটি ডাজ নট হ্যাভ এনি ইম্প্যাক্ট অন দিস ক্রিমিনাল, ইম্প্যাক্ট অন, এই মানুষগুলোর ক্ষেত্রে নীতি আদর্শ এটা কোনো প্রভাবই ফেলে না। দে ব্রিং নো সুইট ফ্রুট ফর দেয়ার ল্যান্ড, তারা তাদের দেশের জন্য কোনো সুফল বয়ে আনে না। অ্যান্ড সো ইট ইজ হাই টাইম, তাই বলা যায় এটাই উপযুক্ত সময়, উই স্টুড, আমাদের দাঁড়ানো, দেম আনটাইডেডলি, হ্যাঁ, ইউনাইটেডলি, অর্থাৎ আমাদের তাদের বিরুদ্ধে, এগেনস্ট দেম, তাদের বিরুদ্ধে ইউনাইটেডলি, একসাথে দাঁড়ানোর এটি হচ্ছে উত্তম সময়। দেখো আগেরগুলো যারা সলভ করেছো এখন কিন্তু মোটামুটি বুঝতে পেরেছো যে কিছু জিনিস মুখস্থ এবং কিছু জিনিস হচ্ছে কি বলতো, কিছু জিনিস হচ্ছে অর্থ বোঝে। ব্যাস এই হচ্ছে সিলেট বোর্ড। সিলেট বোর্ডের পরে আমরা আর দুইটা বোর্ড পাচ্ছি, একটা হচ্ছে দিনাজপুর এবং আরেকটা হচ্ছে ময়মনসিংহ, রাইট। তো ফার্স্টে দিনাজপুরটা দিয়ে শুরু করি, আর দিনাজপুর বোর্ডে যারা রয়েছে তারা অবশ্যই কমেন্টে একটু সাড়া দাও দেখি। দিনাজপুর বোর্ডের মূল শিরোনাম হচ্ছে ড্রাগ অ্যাডিকশান, মাদকাসক্তি। সো মাদকাসক্তি, এটা মাদকাসক্তি হ্যাজ বিকেম সিরিয়াস প্রবলেম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটু বিষয় হয়েছে ইন মডার্ন সোসাইটি, আধুনিক সমাজে। হ্যাঁ, অতে সপ্তমী বিভক্তি হলে ইন হয়। মাঠ, ফিল্ড, মাঠে, ইন দ্য ফিল্ড। পুকুর, দ্য পন্ড, পুকুর ইন দ্য পন্ড। সো মডার্ন সোসাইটি, আধুনিক সমাজ, মডার্ন সমাজে, ইন মডার্ন সোসাইটি। ওকে, ম্যানি ইয়াং মেন অ্যান্ড উইম্যান আর ফলিং ভিকটিমসের পরে টু বসে, টু দিস, এর শিকার হচ্ছে অনেক যুবক যুবতী, হ্যাঁ, এটার শিকার হচ্ছে। দেয়ার আর ম্যানি রিজনস ফর ড্রাগ অ্যাডিকশান, এই মাদকাসক্তর পেছনে অনেক কারণ রয়েছে, ফর অথবা বিহাইন্ড, হ্যাঁ, এটার পেছনে নেপথ্যে অনেক কারণ রয়েছে, এগুলো অর্থ অনুযায়ী। ওকে, আচ্ছা, ড্রাগস আর এক্সপেন্সিভ। প্রথম কথা হলো যে ড্রাগস কিন্তু বেশ ব্যয়বহুল, মানে যে ধরনের ড্রাগসই বলে আমরা, হেরোইন, ফেন্সিডিল, বাবা, ইত্যাদি ইত্যাদি যে নামগুলো আছে, যতটুকু জেনেছি বা দেখা যায় সবগুলোই কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। সো টু ম্যানেজ মানি, তাই টাকা ম্যানেজ করার জন্য, যেহেতু ড্রাগস নিতে হবে তাই টাকা ম্যানেজ করতে হবে। দ্য অ্যাডিক্টস, একজন আসক্তকারী, অফেন গো ফর স্টেলিং, তারা গো ফর, বের হয়ে যায় কোনো কাজের উদ্দেশ্যে, গো ফর স্টেলিং, চুরি করার জন্য, কিলিং অর অল শর্টস অফ মিসডিড, যত রকম অপকর্ম আছে সেই জন্য তারা বের হয়ে যায়, তারা রেডি থাকে, গো ফর। ওকে, ড্রাগস আর স্মাগলড, অর্থাৎ ড্রাগসগুলো পাচার হয় ইন আ কান্ট্রি, একটা দেশে, ইন আ কান্ট্রি, একটা দেশে পাচার হয়। নাম্বার, এটা হচ্ছে, আচ্ছা, ইন আ কান্ট্রি অথবা ইনটু আ কান্ট্রি, এখানে ইনটুটা নেওয়া যেতে পারে, ইনটু আ কান্ট্রি। সো ড্রাগস আর স্মাগলড ইনটু আ কান্ট্রি, একটি দেশের ভেতরে
মানে চলমান অর্থে, প্রবাহমান অর্থে বলা হচ্ছে যে এটা প্রবাহ মানে কি বলে স্মাগল হতে থাকে। অ্যান্ড দ্য স্মাগলার্স ক্যারি, তারা বহন করে, একজন স্মাগলার তিনি হচ্ছে পাচারকারী ওটা বহন করে। এফ নাম্বারে আমরা দেব ক্যারি অন, বহন করে, ক্যারি অন ড্রাগস, তারা এই ড্রাগসগুলো বহন করে, ড্রাগস বিজনেসগুলো ফ্রিলি, একেবারে অবাধেই করতে পারে। বাংলাদেশ ইজ নট ফ্রি, জি নাম্বার, ফ্রম দ্য কার্স, এই অভিশাপ থেকে বাংলাদেশ কিন্তু মোটেই মুক্ত নয়। ওকে, বাট উই ক্যানট অ্যালাউ দিস, কিন্তু আমরা এটাকে কোনোভাবে অ্যালাউ করব না, আমরা করতে পারি না। 8 নাম্বারে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, আমাদের দেশে এটাকে আমরা কোনোভাবে অ্যালাউ করতে পারি না। দ্য ফার্স্ট থিং টু ডু, প্রথম কাজটা হচ্ছে ইজ টু হাইলাইট ইটস ডেঞ্জারাস ইফেক্ট। প্রথমত এটার খারাপ প্রভাবটাকে হাইলাইট করতে হবে। কাদের সাথে? টু পিপল, জনগণের সাথে, অথবা এটা হতে পারে উইথ পিপল। ডেঞ্জারাস ইফেক্টস টু পিপল অথবা উইথ পিপল, এটা কমপ্লিটলি অর্থ অনুযায়ী। কারণ আমরা যদি এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হতো তা ইফেক্টের পরে অন হতো, কিন্তু মানুষের সাথে, মানুষের প্রতি এই বিষয়গুলোকে হাইলাইট করতে হবে, এই অর্থে টু বা উইথ। দ্য গভর্নমেন্ট অ্যান্ড মাস মিডিয়া ক্যান প্লে অ্যান ইফেক্টিভ রোল ইন দিস রেসপেক্ট, এই পরিপ্রেক্ষিতে, এই ক্ষেত্রে গভর্নমেন্ট এবং হচ্ছে বিভিন্ন মিডিয়াগুলো, টেলিভিশন চ্যানেল, প্রেস মিডিয়া, প্রিন্ট মিডিয়াগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ওকে, আর প্রায় শেষের দিকে এসেছি। যারা প্রথম থেকে ধৈর্য নিয়ে এখন পর্যন্ত লেগে আছো, আলহামদুলিল্লাহ, বিশ্বাস রাখি তোমরা অবশ্যই ভালো কিছু করবে এই নিয়তেই। কিচ্ছু করার নেই, শেষ সময় এসেছো। এখন আমিও তোমাদের জন্য সময় নিয়ে ক্লাস নিচ্ছি, তোমরা ধৈর্য নিয়ে এই 10টা চ্যালেঞ্জ গ্রহণ করো, 10টা ক্লাস শেষ করো, দেখো পড়ার মজা পাবে অবশ্যই। আর পড়তে যাদের ভালো লাগে না তাদেরকেও বলবো, অনেকটা সময় তো দুষ্টুপনা করেছো, অনেকভাবে হেলাই ফেলাই কাটিয়েছো, একটু মনোযোগী হও না, একটু পড়ার টেবিলে বসো। আবারও না হয় দুষ্টুমি করবে, কিন্তু এখন তো একটু ভালো রেজাল্টের প্রত্যয় মানে কি বলে পড়ার টেবিলে মনোনিবেশ করো। ওকে, সো ময়মনসিংহ বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023-এ যারা আছো তারা একটু হাত তুলে জানাও দেখি। আচ্ছা, এই গল্পটির শিরোনাম হচ্ছে ময়মনসিংহ বোর্ডে আসা 2023-এর দ্য অরফানেজ, এতিমখানা সেই গল্পটি। দ্য মাদার ইন ম্যানভিল, ওই যে জেরির গল্পটা, লেখিকার সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল তার একটু অংশ। দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন, ইন হবে এখানে স্থানের ক্ষেত্রে কোনো একটি জায়গায়, বেসিক্যালি ইন বসে। অনাথ আশ্রমটি ক্যারোলিনার পর্বতমালার বেসিক্যালি উঁচুতে ছিল, ক্যারোলিনা পর্বতমালার অনেক উঁচু অবস্থানে ছিল সেই এতিমখানাটি, যে এতিমখানায় বসবাস করতো জেরি, সেই গল্পটা একটু মনে করে দেখো। দ্য রাইটার ওয়াজ দেয়ার, লেখিকা সেখানে বসবাস করত। ইন দ্য অটাম, সেই সময়টা কী কাল ছিল? শরৎকাল ছিল। অর্থাৎ শরৎকালে নির্দিষ্ট একটা সময়ে, সেখানে শরতের সময়ে লেখিকা সেখানে ছিলেন। শি প্রেফার্ড পিসফুল এনভায়রনমেন্ট টু পেন, মজার জিনিস, টু পেন লিখার জন্য, সাম ট্রাবলসাম রাইটিং, কিছু দুর্বোধ্য কঠিন লিখার সমাপ্তি ঘটানোর জন্য পাহাড়ি এমন একটি পরিবেশ তিনি বেছে নিয়েছিলেন। লেখকরা কিন্তু বাড়ি থেকে বের হয়ে পাহাড়ি পরিবেশ, নদীর ধারে, হ্যাঁ, পাখির কলরব, নদীর কলকল ধ্বনি, এগুলোর মাঝে বসেই তারা কবিতা, গান, ছন্দ, গদ্যপদ্য লিখত। হ্যাঁ, তো সেখানে লেখিকাও এভাবে এই চমৎকার পরিবেশের মধ্যে গিয়েছিল একটা কঠিন দুর্বেদ্য জিনিস লিখে শেষ করার জন্য। শি ওয়ান্টেড দ্য মাউন্টেন এয়ার টু blow out the malaria from too long a time in the subtropics. আচ্ছা, ব্লো এর পরে সি নাম্বারে আমরা দিতে পারি ব্লো আউট, বয়ে চলা। দ্য ম্যালেরিয়া ফ্রম দ্য টু লং আ টাইম, দীর্ঘদিন ধরে ম্যালেরিয়ার যে একটা প্রাদুর্ভাব ঘটনা ঘটেছিল সেই সংক্রান্ত বিষয়টা ইন দ্য সাবট্রপিক্স। ওকে, আমরা একটু বাংলাটা করার চেষ্টা করি এবার। তিনি চেয়েছিলেন যে এই পর্বতীয় বায়ু এবং এই চমৎকার পরিবেশটা, উপক্রান্তীয় যে অঞ্চলটা ছিল, দীর্ঘ সময় ধরে যে ম্যালেরিয়ার প্রকোপ ছিল, সেটাকে যেন সে দূরীভূত করতে পারে তার লেখার মধ্য দিয়ে। এমন একটি মানসিকতা নিয়ে দুর্ভেদ্য বিষয়টিকে সমাধান করার জন্য তিনি সেখানে এসেছিলেন। শি ওয়াজ হোমসিক,
সে খুবই ছিল কি বলে এটাকে বলবো, মানে কাতর, বাড়ি থাকার জন্য সে খুবই কাতর, নিজের দেশের প্রতি টান। হোমসিক ই নাম্বারে বলবো ফর হোমসিক ই নাম্বার, হোমসিক অফ ই নাম্বার হোমসিক ফর দ্য ফ্লেমিং এফ নাম্বারে কী দেওয়া হয়, ফ্লেমিং অফ মেপলস। মেপল এক ধরনের গাছ, হ্যাঁ, ওই যে সেঞ্চুরি পাতা আছে না, তাদের নিজ দেশে এরকম গাছের সবুজ লাল পাতা, এগুলো তাকে খুবই টানে। ফ্লেমিং অফ মেপলস ইন অক্টোবর, অর্থাৎ অক্টোবরে তার নিজ এলাকায়, লেখিকার নিজ এলাকায় যে চমৎকার একটি দৃশ্যের অবতারণা হয়, ম্যাপল ট্রি, সেইটা দেখে তার খুবই মন ছুঁয়ে যায়। এই দৃশ্য তাকে বাড়ির প্রতি কি বলে যে স্বদেশের প্রতি তাকে খুব বেশি টেনেছে। অ্যান্ড ফর মেনি আদার থিংস, এরকম আরও অনেকগুলো কারণেই লেখিকা এখন এই মুহূর্তে আর থাকতে চায় না, তার মন ছুটে চলে যায় বা যেতে চায় গ্রামের বাড়িতে। শি ফাউন্ড দেম all living in a cabin, আমি বলছি বাংলাটা, in a cabin, she found them, সে, অর্থাৎ দেম বলতে হচ্ছে অরফানেজ, এতিমখানায় যেসব শিশুরা ছিল তাদেরকে বলছে যে সে তাদের সবাইকে ডেকে পাঠালেন, হ্যাঁ, ইন আ ক্যাবিন, বিলঙ্গিংয়ের পর টু বসে, সাথে লেগে থাকা, অরফানেজ। তো এই এতিমখানাতে যেসব শিশুরা ছিল তাদের সবাইকে এসে ডেকে পাঠালো। হাফ আ মাইল বিয়ন্ড অরফানেজ ফার্ম, বিয়ন্ড, অর্থাৎ যেটি বলা হচ্ছে, তিনি সবাইকে এতিমখানার খামার থেকে, এতিমখানায় যারা থাকতো এতিমখানার খামার থেকে হাফ কিলোমিটার দূরে তার যে একটা কেবিন ছিল যেখানে বসবাস করত, অনাথ আশ্রমদের জন্য একটা থাকার জায়গা ছিল, সেখানে সবাইকে ডেকে পাঠালেন। শি ফাউন্ড দেম অল লিভিং, সে ডেকে পাঠালেন অথবা তাদেরকে সেখানে সব দেখতে পেয়েছিলেন। মানে এটা একটা গল্পের অংশ বিশেষ তো, এবং মূল লাইনগুলোকে আসলে তুলে দেওয়া হয়েছে, যার কারণে অর্থ করতে পারাটা মাঝে মাঝে কঠিন হয়ে যাচ্ছে। এনিওয়ে, মোটেই কিন্তু আমি এই প্যাসেজটায় সন্তুষ্ট নয়। তার মানে এখন পর্যন্ত যতগুলো তোমাদের প্রিপোজিশনে প্যাসেজ সলভ করলাম তার ভিতরে ময়মনসিংহ বোর্ডের এই প্যাসেজটা একটু কঠিন বটে, এবং যে কোনো মানে শিক্ষার্থীর কাছেই কিন্তু অনেক বেশি কঠিন। তো যারা প্রথম থেকে ক্লাসগুলো করেছো তোমরা অবশ্যই আমাকে বলবে যে কোন বোর্ডের প্রিপারেশনটা তোমার কাছে তুলনামূলক কঠিন লেগেছে। আমি দোয়া করি আগামী বছর 2024-এ যারা পরীক্ষা দেবে সবগুলো যেন সহজ হয়। এখন আসো মূল কথায়। আমি তোমাদেরকে এখন কয়েকটা অ্যানাউন্স করব, অ্যানাউন্সগুলো একটু ভালো করে শুনে নেবে। সেটি হচ্ছে এই যে জিনিসটা অর্থাৎ মনে আছে প্রিপোজিশনের সময় আমি বলেছিলাম যে আমি যেগুলো তোমাদেরকে পড়ালাম, এই যে ইল অফ, ইনক্লিনেশন টু, এন্ডলস ইন, বার্স্ট ইন টু, অ্যাওয়ার অফ, দেখেছো চমৎকার করে আমি সাজিয়ে দিয়েছি প্রতিটা বোর্ডের নাম উল্লেখ করে, পাশে বাংলা এবং সেটা দিয়ে বাক্য তৈরি করে দিয়েছি। শুধুমাত্র যারা তুলনামূলক কম মেধাবী, অত ব্রিলিয়েন্ট না, বাট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, শুধুমাত্র এই অংশগুলোই পড়বে। এটাই হচ্ছে তোমাদের পড়া। এটা কোথায় থেকে পড়বে বলো তো? শিওর 60 যে বইটা তোমাদের অনেকের কাছে আছে সেই বইটা থেকে। অ্যাট এ গ্ল্যান্স আমি বইটা একটু দেখিয়ে দিই। শিওর 60 বইটা থেকে চমৎকার করে বাংলা দিয়ে সাজানো আছে। যাদের বইটা সংগ্রহ নেই লাইব্রেরিতে যাও, অথবা প্রথম কমেন্টে অর্ডার করার লিঙ্ক থাকবে, দেখে নাও, বইটি সংগ্রহ করো। শেষ সময় আর কি বলবো তোমাকে, এমন কোনো যদি উপায় থাকতো যে একটা বই না দিয়েও তোমাকে পড়িয়ে পাশ করানো যাবে, আমি হয়তো তাই বলতাম, কিন্তু উপায় নেই, এটা তোমাকে নিতেই হবে। অন্য একটা বই থেকেও নাও যদি সেখানে এইভাবে সুন্দর করে বলে দেওয়া থাকে। ব্যাস, এই হচ্ছে কৌশল। আর এর পরের স্টেপ হচ্ছে যারা একটু তুলনামূলক মেধাবী তারা দ্বিতীয় স্টেপ যেটা শুরু করবে সেটি হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, যেটি নিয়ে আমি বারবার বলছিলাম, বাংলা করা। এই যে প্রশ্নগুলো সমাধান দিলাম, দেখো বাংলা করা এবং নিচে তার উত্তর। এই যে হচ্ছে বিগত বছরের প্রশ্ন, নিচে তার বাংলা করা। তাহলে বুঝতে পারছো বাংলার চমৎকার সমাধান হচ্ছে এই বইটাতেই শিওর 60 সেকেন্ড পেপার বইটাতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাংলা করা রয়েছে। এবং শুধুমাত্র প্রিপারেশন টপিকটাই নয়, আমি যখন প্রতিটা টপিকই তোমাদেরকে দেখাবো তোমার হিংসে হবে এবং ঈর্ষা হবে যে বইটা আমি কেন আগে সংগ্রহ করিনি। তবে মন খারাপ করার কোনো কারণ নেই।
আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন, যে সময়ই করেন ভালোর জন্য করেন। এখন সন্ধান পেয়েছো আমার, ক্লাসগুলো করছো, তুমি সিরিয়াস হয়েছো, এই বইটা সংগ্রহ করে নাও। প্রতিটা টপিকই তোমার হৃদয় মনকে এবং প্রিপারেশনটাকে অনেক সহজ করে দেবে। ঠিক আছে, এটাই জাস্ট বলা থাকবে। আচ্ছা, আজকের টপিকে কিন্তু ছিল যে ফার্স্ট পেপারে আমরা 10টা সিন প্যাসেজ দিয়ে দেবো সাজেশন। কোথায় পাবে বলো তো? ইয়েস, এইবার তোমাদেরকে বলি যে পুরো জিনিসটাকে জাস্ট নামমাত্র কোর্স ফি দিয়ে 299 টাকা, 299 টাকা দিয়ে আমি তোমাদেরকে একটা গ্রুপে যুক্ত নেব। গ্রুপ লিঙ্কটা প্রথম কমেন্টে আছে, অনেকে আগে থেকে যুক্ত আছো। সেখানে আমি অলরেডি 10টা প্যাসেজের লিঙ্ক দিয়েছি। সেই 10টা প্যাসেজ তোমরা একটু দেখো, তারপরে আমি একবার মডিফাইড করে আমি যেদিন এই ভিডিওটা দেখবে তার 48 ঘন্টার ভিতরে আমি পোস্ট করব 10টা সিন প্যাসেজ। এই 10টা সিন প্যাসেজ পড়েই যদি পরীক্ষার হলে যাও, আর কপাল যদি তোমার খুব বেশি খারাপ না হয়, ইনশাআল্লাহ তুমি সেখান থেকে অনেক বেশি বেনিফিট পাবে। আশা করি বুঝতে পেরেছ। সব শেষ করি আজকের আয়োজনটি। আমি তোমাদের সবার জন্য মন থেকে দোয়া করি, মহান আল্লাহ যেন তোমাদের এই শেষ সময়ের প্রস্তুতি, শেষ সময়ের নিবিড় পরিচর্যার এই আয়োজন ডে 1 এই চ্যালেঞ্জটাকে সুন্দরভাবে শেষ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং আমি সবার জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন তোমাদেরকে বিপদ বালা মুসিবত থেকে মুক্ত করে চ্যালেঞ্জ ডে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সবগুলো চ্যালেঞ্জে থাকার এবং পড়াগুলো কমপ্লিট করার তৌফিক দান করে। অবশ্যই দুটো কাজ করা খুব জরুরি। নাম্বার 1 হচ্ছে বইটি কালেক্ট করা, আমি যে ডিরেকশনগুলো দিলাম সেইগুলো বই থেকে পড়া। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে পেইড আমাদের যে ব্যাচ রয়েছে 299 টাকা, সেখানে যুক্ত হওয়া। কারণ সেখানে সমস্ত সাজেশান, গুরুত্বপূর্ণ নোটস, পরীক্ষার জন্য যা যা দরকার সব কিছু থাকবে পরীক্ষার আগ পর্যন্ত। একটু সচেতন হও, অন্যদের কাছ থেকে বুঝে চলো। আর যারা মনে করছো যে না আমি বোর্ড কোয়েশ্চেনই শুধু সলভ করবো না, প্রিপারেশন শুরু থেকে শেষ পর্যন্ত নিবিড়ভাবে আমি একটু সময় নিয়ে পড়বো, ইয়েস, তার জন্য সুব্যবস্থা রয়েছে। প্রথম কমেন্ট অথবা ক্যাপশনে দেখো, প্রিপারেশনে আমি কয়েকটা লিঙ্ক সাজিয়ে দিয়েছি। আর কি চাও? শুধু দরকার একটু প্রচেষ্টা। সব কিছুই ধারাবাহিকভাবে আসবে। প্রথম পত্রের যেগুলো ঘাটতি রয়েছে সেগুলো পূরণ হবে ইনশাআল্লাহ নিবিড় পরিচর্যার এই 10টি ক্লাসে। তাহলে শেষ করি আজকের আয়োজনটি। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে পরবর্তী ডে 2 এর ক্লাসে, চ্যালেঞ্জ ডে 2 এর ক্লাসে আমি হাজির হব। যাদের প্রত্যাশা এই আয়োজনগুলোর ব্যাপারে তারা অবশ্যই কমেন্টে জানাবে, স্যার আমার জন্য এটি খুবই দরকার। আমি অবশ্যই কমেন্টে নজর রাখবো, তোমাদের আগ্রহের দিকে নজর রেখেই মূলত এই আয়োজনটিকে আমি কন্টিনিউ করব। তোমরা সবাই অনেক ভালো থেকো, তোমাদের সবার জীবন অনেক সুখময় হোক, তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।